1946 সালের মাঝামাঝি কলকাতায় মোহামেডান ক্লাবের একটি ফুটবল ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ। এই সংঘর্ষটি স্টেডিয়াম ছেড়ে চলে আসে রাস্তায়। এটিকে কেবল ফুটবল ফ্যানদের সংঘর্ষ হিসেবে দেখে লাভ নেই, কারণ মোহামেডান ক্লাবের অধিকাংশ সমর্থক মুসলমান এবং তারা মুসলিম লীগের সমর্থক। অন্যদিকে যারা রয়েছে তাদের বেশিরভাগই হিন্দু এবং তারা কংগ্রেসের সমর্থক। তাই এই সংঘর্ষটি একই সাথে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক। এই সময়টাতে কলকাতায় ছোট বড় বিভিন্ন ঘটনা নিয়েই উত্তেজনা তৈরি হতো, ছোটখাটো সংঘর্ষ হতে থাকতো। এর মূলে রয়েছে কয়েকটি কারণ। কয়েক মাস আগে খুব সামান্য ব্যবধানে বাংলার ক্ষমতায় এসেছে মুসলিম লীগ। কলকাতায় যেহেতু 70%-এর অধিক অমুসলিম, তাই শহরটিতে মুসলিম লীগের কর্মী সমর্থকদের জন্য প্রতিনিয়তই ছিল চ্যালেঞ্জ। এর বাইরে কেন্দ্রে রয়েছে একটি দুর্বল ব্রিটিশ সরকার, যারা যে কোনো মুহূর্তে ভারত ছেড়ে যাবে। এর পাশাপাশি রয়েছে দেশভাগের উৎকণ্ঠা, অনিশ্চয়তা। সবকিছু মিলিয়ে কলকাতা পরিণত হয়েছে একটি উৎকণ্ঠার শহরে। সবার মধ্যে কাজ করছে অনিশ্চয়তা এবং ভীতি। এরই মধ্যে নেহেরু এবং জিন্নাহ সাহেব পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন, যা তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। এমনই একদিনে কলকাতায় পালিত হবে মুসলিম লীগের হরতাল, ডাইরেক্ট অ্যাকশন ডে। কিন্তু সেই হরতালটি কোনো সাধারণ হরতাল ছিল না। এটা খুব শীঘ্রই রূপান্তরিত হলো বাঙালির ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে। বাঙালির ইতিহাসের এমনই এক কালো অধ্যায় কলকাতার দাঙ্গা নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ফিল্ম দি বেঙ্গল ফাইলস আসছে। পরিচালকের বিভিন্ন ইন্টারভিউ, পডকাস্ট এবং মুভিটির ট্রেলার ইতিমধ্যে জন্ম দিয়েছে বেশ কিছু বিতর্ক। সেই সব নিয়েই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করব কলকাতা দাঙ্গার ইতিহাস, ওই দাঙ্গার আগে এবং পরে কি হয়েছিল তা নিয়ে। তারপর আলোচনা করব দেশভাগ নিয়ে, অর্থাৎ 47-এ কিভাবে বাংলা ভাগ হয় সেটা নিয়ে। এরপর আলোচনা করব পশ্চিম বাংলায় এত মুসলিম জনসংখ্যা কিভাবে এলো, এবং ফাইনালি আলোচনা করব এই বেঙ্গল ফাইলস মুভিটি নিয়ে। প্রথমে আসি কলকাতার দাঙ্গা নিয়ে। 1945 সালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা ভারত ছেড়ে চলে যাবে। ভারত কিভাবে স্বাধীন হবে, একটি দেশ হবে না একাধিক হবে, এই নিয়ে আলোচনার জন্য ব্রিটিশ সরকার ভারতে প্রেরণ করেন একটি কমিটি, ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দেওয়া হয়, যেখানে ভারতীয় কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ থাকতো, যেহেতু বিদ্যমান বিধানসভাগুলোর মধ্যে তাদের সবচেয়ে বেশি এমএলএ রয়েছে। এর পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ দল হিসেবে এবং মুসলিমদের প্রতিনিধি হিসেবে ওই সরকারে থাকতো মুসলিম লীগ। যেহেতু কংগ্রেসের প্রতিনিধি বেশি থাকবে, তাই অন্তর্বর্তীকালীন সরকারটি মূলত কংগ্রেসের দ্বারাই পরিচালিত হবে, বা তাদের ডিসিশনটাই ওখানে অকাট্য হিসেবে থাকবে। ক্যাবিনেট মিশনে জিন্নাহ সাহেব তার বিভিন্ন দাবি তুলে ধরলেন। তার দাবিগুলোর সামারি করলে অনেকটা এরকম হয় যে মুসলিম রাজ্যগুলো স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে থাকবে এবং তারা চাইলেই স্বাধীন হয়ে যেতে পারবে। এটা নিয়ে ক্যাবিনেট মিশনে আলাপ তর্ক বিতর্ক হতে পারত, কিন্তু নেহেরু সাহেব দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করলেন এবং বললেন, আপাতত আমরা মুসলিম লীগের দাবিগুলো মেনে নিচ্ছি, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার পর সেই সিদ্ধান্ত নাও মানতে পারি। জিন্নাহ সাহেব সহ মুসলিম লীগ এটাকে একটা প্রতারণা হিসেবে দেখলেন। জিন্নাহ সাহেব তার বোম্বের বাড়িতে সংবাদ সম্মেলন করলেন এবং তিনি খুব রাগান্বিত ভাবে বললেন, হয়তো ভারত ভাগ হবে, নয়তো ভারত ধ্বংস হবে। বৃদ্ধ জিন্নাহ যেখানে রাগান্বিত হয়ে গেলেন, সেইখানে তার দলের নেতাকর্মীদের অবস্থা সহজে অনুমেয়। এমন অবস্থায় মুসলিম লীগ কলকাতায় একটি হরতাল পালনের সিদ্ধান্ত নেন। এর নাম দেওয়া হয় ডাইরেক্ট অ্যাকশন ডে, এবং গভর্নরকে অনুরোধ করে ওই দিন কলকাতায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। মুসলিম লীগের যে সকল পত্রিকা ছিল তারা ওই দিনের কর্মসূচি ঘোষণা করেন এবং ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার অনুরোধ জানান। অন্যদিকে প্রাদেশিক কংগ্রেস ব্যবসায়ীদের দোকান খোলা রাখতে বলেন এবং মুসলিম লীগের সিদ্ধান্তের বিরোধিতা করেন। ডাইরেক্ট অ্যাকশন ডে সকালে দেখা গেল বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে কংগ্রেস এবং হিন্দু মহাসভার নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তাদের সাথে মুসলিম লীগের কর্মী সমর্থকদের ছোটখাটো সংঘর্ষ সৃষ্টি হয় এবং সকালেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হতে শুরু করে। দুপুরে ময়দানে মুসলিম লীগের সমাবেশ হয়। এটা ছিল তখনকার সময়ে কলকাতায় সবচেয়ে বড় মুসলিম সমাবেশ। সেইখান থেকে কর্মীরা ছোট ছোট মিছিল দিয়ে শহরে ঢুকেন এবং শহরে যখন তারা দেখতে পান কংগ্রেসের সমর্থকরা দোকান খোলা রেখেছে,
তারা দোকানে আক্রমণ শুরু করেন এবং সেইখান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এটা প্রথমে রাজনৈতিক এবং পরবর্তীতে সাম্প্রদায়িক রূপ ধারণ করে। পুলিশকে রাজ্য সরকার কিভাবে ব্যবহার করেছে তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে সংঘর্ষের যে আকার ধারণ করেছিল তা কলকাতা পুলিশের পক্ষে ঠেকানো সম্ভব ছিল না। পুলিশের ভিতরে হিন্দু মুসলমান দুই ধর্মের লোকেরাই ছিল। তারা সংঘর্ষটি থামানোর চেষ্টা না করে নিজ ধর্মের লোকদের সাহায্য করেন। এভাবে সংঘর্ষটি না কমে আরো বড় আকার ধারণ করে। হত্যাযজ্ঞের পাশাপাশি ধর্ষণ, লুট, ডাকাতির মতো ঘটনা ঘটে। অস্ত্রের দোকানগুলো লুট হয় এবং এর ফলে সংঘর্ষটা আরো বেশি রক্তক্ষয়ী হয়। এই সংঘর্ষ 4 দিন ধরে চলে। সেনাবাহিনীর হস্তক্ষেপে আস্তে আস্তে পরিস্থিতি ঠান্ডা হয়। এই হত্যাযজ্ঞে অন্তত 4,000 মানুষ মারা যায়। ওই সময় যে সকল পত্রিকা ছিল তার একটা অংশ ছিল মুসলিম লীগের অনুসারী আর একটা ছিল কংগ্রেসের অনুসারী। যে যার দলের সুবিধার জন্য এই ঘটনাটাকে একপাক্ষিকভাবে বর্ণনা করে। যেমন মুসলিম লীগ সমর্থিত কোনো পত্রিকা হয়তো বলেছে 10,000 মুসলিম এবং 1,000 হিন্দু মারা গিয়েছে, বা কংগ্রেস সমর্থিত পত্রিকাগুলো হয়তো বলেছে উল্টো। তবে অধিকাংশ নিরপেক্ষ সোর্সের মতে 1500 থেকে 2000 মুসলিম এবং 2500 থেকে 3000 হিন্দু লোক মারা যায়। এবং এই ঘটনার পরপর ভারতের বিভিন্ন অংশে দাঙ্গা ছড়িয়ে পড়ে। তার মধ্যে উল্লেখযোগ্য নোয়াখালীর দাঙ্গা, যেখানে অন্তত 4000 মানুষ মারা গিয়েছিল, যার অধিকাংশ হিন্দু। এরপর বিহারের দাঙ্গা, যেখানে অন্তত 4000 মানুষ মারা গিয়েছিল এবং অধিকাংশ মুসলমান। এবং উত্তরপ্রদেশের দাঙ্গা, যেখানে অন্তত 2000 মানুষ মারা গিয়েছিল এবং যার অধিকাংশ মুসলমান। তো এই হত্যাযজ্ঞের দায় কার? প্রথমত এর দায় বাংলা সরকারের, যেখানে মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং গভর্নর লর্ড ব্যারোস দাঙ্গাটি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আছে, যেমন পুলিশ ব্যবহারে পক্ষপাতিত্ব, সিদ্ধান্তহীনতায় ভোগা এবং সেনাবাহিনী কল করতে দেরি করা। এর বাইরে মুসলিম লীগের দায় রয়েছে, তাদের সমাবেশকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে এবং তারা তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এছাড়াও কংগ্রেস, হিন্দু মহাসভা এবং অন্যান্য সমমনা দলের দায় রয়েছে। ধরেন আজকে যদি কলকাতায় টিএমসি একটি সমাবেশের আয়োজন করে এবং সকাল থেকে রাস্তার মোড়ে মোড়ে বিজেপি এবং আরএসএস এর সদস্যরা অবস্থান নেয়, তাহলে পরিস্থিতি অবশ্যই উত্তপ্ত হবে, উত্তেজিত হবে। অধিকাংশ নিরপেক্ষ ইতিহাসবিদ এবং গবেষকরা দুই দলকেই দোষী করেছেন। তবে আমি এই মতের সাথে একমত, যেহেতু বাংলায় মুসলিম লীগের সরকার ছিল এবং তারা এই ঘটনা এড়াতে ব্যর্থ হয়েছে, তো দায় মুসলিম লীগেরই বেশি। এই দাঙ্গার ফলে মূলত অবিভক্ত বাংলা বা যুক্তবঙ্গ বলে যে একটা স্বাধীন দেশ করার প্রচেষ্টা চলছিল, সেই আশা বা সেই প্রচেষ্টাটি ব্যর্থ হয়। বাংলা ভাগের সিদ্ধান্তের জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের যে সকল এমএলএ বা বিধায়ক ছিল তাদের মধ্যে একটা ভোটাভুটি হয় এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের এমএলএদের মধ্যে একটা ভোটাভুটি হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল থেকে অবিভক্ত বাংলা চাওয়া হয়, তবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এই আইডিয়াটি রিজেক্ট করে, যার ফলে ভারত এবং পাকিস্তানের মধ্যে বাংলাকে দুই ভাগ করে দেওয়া হয়। পাঞ্জাবে জেলা ভিত্তিক ভাগ হলেও বাংলায় মহকুমা ভিত্তিক ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ জেলা ভিত্তিক ভাগ হলে বর্তমান পশ্চিম বাংলা অনেক ছোট হয়ে যেত। তো কংগ্রেসের ইচ্ছা অনুযায়ী মহকুমা ভিত্তিক ভাগ করা হয়। তবে বর্তমান যে মানচিত্র আমরা দেখতে পাই, এর মধ্যে কয়েকটি অঞ্চলের এক্সচেঞ্জ বা বিনিময় হয়। যেমন খুলনা মহকুমা বা বর্তমান বাংলাদেশের খুলনা জেলা ছিল একটি হিন্দু মেজরিটি অঞ্চল, অন্যদিকে মুর্শিদাবাদ, মালদা ছিল মুসলিম মেজরিটি অঞ্চল। কংগ্রেস মনে করেছিল কলকাতা শহর এবং বন্দরের নিরাপত্তায় গঙ্গার পানির উপর তাদের নিয়ন্ত্রণ দরকার। এই কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মালদা এবং মুর্শিদাবাদকে পশ্চিম বাংলা তথা ভারতের মধ্যে রেখে দেওয়া হয়। পরবর্তীতে ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে কিন্তু ভারত কলকাতা শহর এবং কলকাতা বন্দরের পানির প্রবাহ নিশ্চিত করেছে, যেটা সম্ভব হয়েছে মালদা এবং মুর্শিদাবাদ ভারতে থাকার কারণে। এর ক্ষতিপূরণ বা বিনিময় হিসেবে পার্বত্য চট্টগ্রাম পূর্ব বাংলাকে দেওয়া হয় এবং কংগ্রেস খুলনা মহকুমার দাবি ছেড়ে দেয়। যদিও খুলনা মহকুমা ভারতের মধ্যে দেওয়া সম্ভব হতো না, কারণ সীমান্তবর্তী সাতক্ষীরা মহকুমা ছিল মুসলিম মেজরিটি। এই বিনিময় করতে কিন্তু 2-3 দিন সময় লেগেছে এবং ওই সময়টাতে মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি প্যালেস, ওইখানে কিন্তু পাকিস্তানের পতাকা উড়েছে। তারা ভেবেছিল তারা পাকিস্তানের অংশ, কিন্তু পরবর্তীতে তাদের যখন ভারতের অংশ করা হয়, তারা কোনো অসন্তোষ প্রকাশ করেনি কিংবা কোনো আন্দোলন সংগঠিত করেনি। 1941 সালের আদমশুমারি অনুযায়ী বর্তমান পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে
25% মুসলিম জনসংখ্যা ছিল এবং বর্তমান বাংলাদেশের অংশে 28% হিন্দু জনসংখ্যা ছিল। কিন্তু আজকের দিনে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা নেমে এসেছে 8-9-এ, অন্যদিকে পশ্চিম বাংলার মুসলিম জনসংখ্যা 25 থেকে বেড়ে 27% হয়েছে। তো এই তথ্যগুলো একটা কোশ্চেনের জন্ম দেয়, পশ্চিম বাংলায় এত মুসলিম আসলো কোথা থেকে। দেশভাগের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অনেকবার নির্যাতন হয়েছে, অন্যদিকে ভারতেও মুসলমানদের উপর অনেক নির্যাতন হয়েছে। এই নির্যাতনগুলো কোনোভাবেই কাম্য না, কিন্তু নির্যাতন হওয়ার পর বাংলাদেশ থেকে যত হিন্দু ভারতে চলে গিয়েছে, ভারত থেকে তত মুসলমান বাংলাদেশে আসে নাই। এই কারণটা ব্যাখ্যা করতে হলে আমাদের আবার ফিরে যেতে হবে 47-এর দেশভাগ পরবর্তী যে সংঘর্ষ বা দাঙ্গাগুলো হয়েছিল সেইখানে। 47-এর দেশভাগের পরই বাংলার দুই অংশে অনেক সংঘর্ষ হয় এবং মাইনরিটিরা মেজরিটির দেশে চলে যায়। যেমন পূর্ব বাংলার হিন্দুরা পশ্চিম বাংলায় চলে যায় এবং পশ্চিম বাংলার মুসলমানরা পূর্ব বাংলায় আসে। ওই সময় 20 লক্ষ হিন্দু পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় যায় এবং 17 লক্ষ মুসলমান পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলায় আসে। কিন্তু পরবর্তীতে 1950 সালে নেহেরু লিয়াকত প্যাক্টের মাধ্যমে মাইনরিটিদের অধিকার এবং সম্পদের নিরাপত্তা যখন নিশ্চিত করা হয়, তখন পূর্ব বাংলায় আসা মুসলমানদের একটা বড় অংশই আবার পশ্চিম বাংলায় ফেরত যায়। যেহেতু অনেকগুলো মুসলিম সংগঠন এবং কংগ্রেসের ভিতরে থাকা বড় বড় মুসলিম নেতারা অবিভক্ত ভারতের পক্ষে কাজ করেছে, সেহেতু মুসলমানদের একটা বড় অংশ ভারতকে তাদের নিজেদের দেশ হিসেবে বিবেচনা করে। এর বাইরেও কয়েকটি কারণ আছে যার ফলে পূর্ব বাংলা থেকে যত হিন্দু পশ্চিম বাংলায় গিয়েছে, পশ্চিম বাংলা থেকে তত মুসলমান পূর্ব বাংলায় আসে। যেমন ধর্মীয় কারণ, পূর্ব বাংলা বা বাংলাদেশের হিন্দুরা ভারতে অবস্থিত বিভিন্ন তীর্থস্থানে যাওয়ার ইচ্ছা পোষণ করে। এছাড়াও ভারতকে তারা পুণ্যভূমি হিসেবে বিবেচনা করে। তো ভারতে চলে গেলে তাদের জন্য এই সকল তীর্থস্থানে যাওয়া খুব সহজ হয়। এই কারণেই তারা ভারতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। অন্যদিকে বাংলাদেশে এমন কোনো মক্কা মদিনা নাই যে যেখানে মুসলমানরা আসতে চাবে, তাদের কাছে বাংলাদেশও যা ভারতও যা। এর বাইরে আরো একটি কারণ আছে, সামাজিক সম্পর্ক। আমার নিজের দেখা অভিজ্ঞতায় বাংলাদেশের হিন্দুরা বিয়ে করতে বেশ একটা বেগ পায়। যেহেতু তাদের জাত গোষ্ঠী ইত্যাদি মিলিয়ে বিয়ে করতে হয়, সেহেতু দেখা যায় তারা 50 কিলোমিটার 100 কিলোমিটার দূরে গিয়ে বিয়ে করছে বা তাদের বিয়ে করা দেরি হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো তারা যদি ভারতে চলে যায়, যে এখানে আরো অনেক বেশি হিন্দু আছে, তাদের জন্য বিয়ে করা সহ অন্যান্য সামাজিক এবং ধর্মীয় রীতি পালন করা সহজ হয়। অন্যদিকে মুসলমানদের বিয়ে শাদীতে খুব বেশি বাধ্যবাধকতা নাই, নিজের কাজিনদেরও বিয়ে করা যায়। সেক্ষেত্রে ভারতের একটা গ্রামে যদি 2-4টা মুসলিম ফ্যামিলি থাকে, তাদের এই ধরনের সমস্যা ফেস করতে হয় না। মুসলিম শুধু পশ্চিম বাংলায় না, ভারতের অন্যান্য রাজ্য বেড়েছে, বাংলাদেশেও বেড়েছে। 1947-এর আগে দুই বাংলা মিলিয়ে জনসংখ্যা ছিল 6 কোটি, যার ভিতর 3,20,00,000 বা 53% ছিল মুসলিম, অন্যদিকে 47% ছিল হিন্দু এবং অন্যান্য। কিন্তু যদি আমরা আজকে পশ্চিম বাংলা এবং বাংলাদেশের মোট জনসংখ্যা মিলাই, তাহলে দেখা যাবে মোট জনসংখ্যা প্রায় 27 কোটি, যার ভিতরে প্রায় 18 কোটি মুসলিম, অর্থাৎ প্রায় 67% মুসলিম। তো দেখা গেল 53% মুসলিম বর্তমানে 67% মুসলিম হয়েছে। এর মূল কারণ মুসলমানদের মধ্যে জন্মহার বেশি, অর্থাৎ মুসলমানরা বেশি সন্তান গ্রহণ করে এবং এই সন্তান গ্রহণের পিছনেও বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, মুসলিম সমাজে বিয়ে করা সহজ। দ্বিতীয়ত, মুসলিম সমাজে বহু বিবাহ, বিধবা বিবাহ এগুলো কমন বা প্রচলিত, কিন্তু হিন্দু সমাজে এগুলো প্রচলিত না। তৃতীয়ত, কলকাতা সহ বিভিন্ন শহরে লিভ টুগেদার সম্পর্কটাকে নরমালাইজ করা হয়েছে। দেখেন, লিভ টুগেদার সম্পর্কে জৈবিক চাহিদা ঠিকই পূরণ হয়, তারা কিন্তু বাচ্চা কাচ্চা নেয় না। তো এর ফলে দেখা যায় ওই সমাজে সন্তান জন্মহার কম হয়ে গেছে। তো হিন্দু ভাই বোনেরা যদি পশ্চিম বাংলায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে চিন্তিত হয়ে থাকেন, তাহলে আপনাদের নিজ ধর্মের সংস্কার করতে হবে। এই আধুনিক যুগে এসে বর্ণ বৈষম্য রাখা যাবে না। পশ্চিম বাংলার মুসলিম জনসংখ্যা নিয়ে আরেকটি অভিযোগ, সেটা হলো বাংলাদেশ থেকে মুসলিমরা যে ওইখানে বসতি করে, এইটা একটা অযৌক্তিক চিন্তা ভাবনা। কারণ বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় যেহেতু লাভ নেই, বাংলাদেশের মাথাপিছু আয় ভারত রাষ্ট্রের মাথাপিছু আয়ের সমান, অন্যদিকে পশ্চিম বাংলার মাথাপিছু আয় ভারত রাষ্ট্রের মাথাপিছু আয়ের থেকে কম। গ্রাউন্ড রিয়েলিটি হলো পশ্চিম বাংলার মানুষেরাই গুজরাট, দিল্লি, কেরালা সহ বিভিন্ন রাজ্যে যাচ্ছে কাজের খোঁজে। তবে একেবারেই কেউ যে বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় যায় না সেটা আমি বলবো না। তবে সংখ্যাটা যেভাবে লাখে লাখে কল্পনা করা হয়, সেটা হয়তো হাজারে হাজারে হবে। মূলত 3 শ্রেণীর মানুষ বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় যায়।
প্রথমত বোকাশোকা টাইপের মানুষ, এরা বিভিন্ন দালাল বা বাটপারের খপ্পরে পড়ে যায়। এদেরকে বিভিন্ন সময় ধরে ধরে ফেরত পাঠানো হয়। যেহেতু এরা বোকাশোকা, এরা খুব সহজেই পুলিশের হাতে ধরা পড়ে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দ্বিতীয়ত হলো সীমান্ত এলাকায় থাকা কিছু চোরাকারবারি, যারা বাংলাদেশ থেকে যে ওইখানে বসতি করে এবং চোরাকারবারি ব্যবসা করে থাকে। এরা সাধারণত ধরা পড়ে না, কারণ এরা লোকাল রাজনীতিবিদদের সাথে আঁতাত করে চলে। আর তৃতীয় যে শ্রেণীর মুসলিমরা বাংলাদেশ থেকে পশ্চিম বাংলা বা ভারতে যায়, তারা হলো বাংলাদেশে বিভিন্ন অপরাধ করা লোকজন, বিভিন্ন মামলা মোকদ্দমায় পড়া লোকজন। এই মুহূর্তে এমন অনেক লোক ভারতে আছে, এটা আপনারা সবাই জানেন। পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়নি। আমরা আছি, দিল্লিও আছে, দিল্লি আছে, আমরা আছি। তো পশ্চিম বাংলায় যে মুসলিম জনসংখ্যা, এর পিছনে 3টি কারণ রয়েছে। প্রথমত, ভারত রাষ্ট্রের সাথে মালদা মুর্শিদাবাদের মতো মুসলিম জেলাগুলোকে ভারতের মধ্যে তথা পশ্চিম বাংলার মধ্যে রাখা হয়েছে। দ্বিতীয়ত, দেশভাগের পর মুসলিমরা ভারত ত্যাগ করেছে অল্প সংখ্যায়। আর তৃতীয়ত, মুসলিম সমাজের জন্মহার বেশি। এবার আমরা আলোচনা করি দি বেঙ্গল ফাইলস মুভিটি নিয়ে। সবার আগে যে কথাটি আসছে সেটা হলো এই মুভিটি প্রোপাগান্ডা ফিল্ম কিনা। তো এই মুভিটি প্রোপাগান্ডা ফিল্ম কিনা তা বোঝার কয়েকটি উপায় আছে। প্রথমত, এই মুভিটি যদি প্রোপাগান্ডা ফিল্ম হয় তাহলে মৃত্যুর সংখ্যাটা একপাক্ষিক দেখাবে, যে হিন্দু মানুষ মারা গেছে প্রায় সবাই, মুসলিম মারা গেছে খুব অল্প। দ্বিতীয়ত, দেখাবে এখানে মুসলিম লীগের নেতাকর্মীরা সাধারণ হিন্দুদের উপর আক্রমণ করেছে। এখানে কংগ্রেস কিংবা হিন্দু মহাসভার রোলটা দেখানো হবে না বা ছোট করে দেখানো হবে যে হিন্দুরা প্রতি আক্রমণ করেছে আত্মরক্ষার স্বার্থে। কিন্তু ওই দিন সকাল থেকে যে কংগ্রেস বা হিন্দু মহাসভার উস্কানি ছিল সেটাকে এড়িয়ে যাওয়া হবে। এই মুভিটি যদি প্রোপাগান্ডা ফিল্ম হয় তাহলে নোয়াখালীর দাঙ্গা দেখানো হবে, কিন্তু উত্তরপ্রদেশ বা বিহারে যে সকল দাঙ্গা হয়েছে সেখানে মুসলিমরা মারা গেছে সেটা দেখানো হবে না। এই মুভিটি যদি প্রোপাগান্ডা ফিল্ম হয় তাহলে দেখানো হবে সব মুসলমানরা পাকিস্তান চেয়েছে, সব হিন্দুরা ভারত চেয়েছে, তারপরেও মুসলমানরা পাকিস্তানে যায়নি, ভারতে থেকে গেছে। কিন্তু বাস্তবতা হলো অনেকগুলো মুসলিম সংগঠন অবিভক্ত ভারতের পক্ষে কাজ করেছে। ভারতের স্বাধীনতা আন্দোলনে অনেক মুসলিম নেতা এবং কর্মীরা আত্মত্যাগ করেছে। সেই সাথে বাস্তবতা হলো বাংলায় হিন্দু মুসলিম নেতারা মিলে অবিভক্ত বা যুক্ত বাংলা গঠনের চেষ্টা করেছে, সেটাও হয়তো এড়িয়ে যাওয়া হবে। পুরো ঘটনাটাকে সাম্প্রদায়িক হিসেবে উপস্থাপন করা হবে, দেখানো হবে মুসলমান এবং হিন্দুদের লড়াই, কিন্তু রাজনৈতিক লড়াইটা দেখানো হবে না। এর পাশাপাশি বিভিন্ন অর্থসামাজিক কারণও ছিল, যেমন হিন্দু জমিদারদের অত্যাচার এবং হিন্দু মহাজনদের চড়া সুদের কারণে অনেক পরিবার নিঃস্ব হচ্ছিল। এটা ছিল নোয়াখালী দাঙ্গার পিছনে একটা অন্যতম কারণ। কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করা হবে বা খুবই সংক্ষিপ্তভাবে দেখানো হবে পশ্চিম বাংলায় যে সকল মুসলমানরা আছে সবাই বাংলাদেশ থেকে আসা, কিন্তু মালদা মুর্শিদাবাদের মতো কেসগুলো আলোচনায় আনা হবে না। মুসলমানদের দেখানো হবে বিচ্ছিন্নতাবাদী হিসেবে, সেইখানে এমন ভাবে দেখানো হবে যে বাংলা হতে যাচ্ছে পরবর্তী কাশ্মীর। কিন্তু বাস্তবতা হলো 47-এর দেশভাগের পরপরই কাশ্মীরের মানুষ ভারতের অংশ হওয়ার বিরুদ্ধে আন্দোলন করেছিল। অন্যদিকে মালদা মুর্শিদাবাদ কিন্তু দেশভাগের পর কোনো আন্দোলন করেনি, বরং ভারতের অংশ হওয়াটাকে সহজে মেনে নিয়েছে। সবকিছু মিলে এরকম একটা পরিবেশ তৈরি করা হবে যেন দর্শকরা বুঝে বাংলার মুসলমানেরা বাংলার জন্য বিপজ্জনক, তাই এদেরকে তাড়ানোর জন্য বিজেপিকে ভোট দাও। কিন্তু বাস্তবতা হলো বিজেপি 10 বছর ধরে অসমের ক্ষমতায় রয়েছে এবং তারা এনআরসির নামে একটা প্রহসন করেছে। সেইখানে মূলত গরিব হিন্দু মুসলমানদেরকে ভিকটিম করা হয়েছে। যাদের নিজ নামে জমি নেই বা যারা স্কুলে পড়াশোনার জন্য কখনো যেতে পারেনি তারাই আসামের নাগরিকত্ব পায়নি। বাংলায় এ ধরনের এনআরসি করা হলো এই ভূমিহীন মানুষদের বা নারীদের, যাদের নিজ নামে কখনো জমি টমি কেনা হয় না, এদেরকে ভিকটিম করা হবে, বাঙালিদের ভিকটিম করা হবে। অলরেডি কলকাতার মতো জায়গায় বাংলা বলার কারণে মার খেতে হচ্ছে। দেখেন, বিজেপির যে বিভাজনের রাজনীতি, এর শিকার আসলে কারা? এর শিকার আসলে সাধারণ মানুষ। মমতা ব্যানার্জি যখন প্রথম বাংলার ক্ষমতায় এসেছিল তখন বাংলার মানুষ সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিয়ে তৃণমূলকে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু বর্তমানে মমতা ব্যানার্জি কর্মকাণ্ড বা তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ,
আমি বিশ্বাস করি যে মুসলমানদের একটা বড় অংশ মমতাকে আর ক্ষমতায় দেখতে চায় না, কিন্তু বিজেপির এই বিভাজনের রাজনীতির ফলে, বিজেপির এই ভীতির রাজনীতির ফলে তাদের মমতাকে ভোট দেওয়া ছাড়া আর কোনো অপশন নেই। তো 30% ভোট যদি সে নিশ্চিত পেয়ে যায়, আর বাকি 70% থেকে 15-20% ভোট পেলেই তার ক্ষমতা নিশ্চিত। বিজেপি যতদিন বিভাজনের রাজনীতি করতে থাকবে ততদিন ক্ষতি হবে বাংলার সাধারণ মানুষের, ভারতের সাধারণ মানুষের। অন্যদিকে লাভবান হবেন আদানি আম্বানির মতো ধনকুবের ব্যবসায়ীরা।